আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাচিভ এডুকেশন ইজিলিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। নিয়ে আসলাম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এর নতুন আরো একটি পর্ব নিয়ে, এবং আজকের পর্বে আমরা ক্ষুদ্র ব্যবসায় লাভ ক্ষতি, প্রফিট লস ইন স্মল বিজনেস নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এখানে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার তুলনা নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওটি অবশ্যই দেখে নিবে। সেখানে আমরা এই ছকের এবং এইখানে যে একটা লেখা আছে সেই লেখাটার বিস্তারিত দিয়ে দিয়েছিলাম পিডিএফ আকারে। তো আজকে আমরা ক্ষুদ্র ব্যবসায় লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে বলতে চাই, তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি পেজটি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। এবং আমাদের সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফেসবুকে এবং ইউটিউবে উভয় জায়গা থেকে। তো আজকের আলোচনা আমরা শুরু করি। বলা হয়েছে দেখো, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায় লাভ ক্ষতি, প্রফিট লস ইন স্মল বিজনেস। এখানে মূলত যে কথাটা বলা হচ্ছে যে আমাদের ক্ষুদ্র যে ছোটখাটো যেসব ব্যবসা, সেই সব ব্যবসা কিভাবে লাভ ক্ষতি থাকে, প্রফিট লস। ঠিক আছে, লাভের ইংলিশ হচ্ছে প্রফিট এবং ক্ষতির ইংলিশ হচ্ছে লস। তো এখানে দেখো বলা হয়েছে ক্ষুদ্র সঞ্চয় কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা করে আয় করা যায়। অর্থাৎ আমরা যদি কোনো একটা ক্ষুদ্র সঞ্চয় থাকে আমাদের, সেটা ব্যবহার করেও কিন্তু আমরা ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে আয় করতে পারি। ব্যবসায়ের আয় যথাযথভাবে হিসাব করে তা থেকে লাভ ও ক্ষতির হিসাব করতে পারাটা জরুরি। অর্থাৎ তুমি যখন ব্যবসা করবে তখন তোমাকে আয় যখন হবে তখন সেটা হিসাব করে তোমার লাভ হলো নাকি ক্ষতি হলো সেই বিষয়টা হিসাব করতে পারা খুবই জরুরি। আর তাছাড়া তোমরা এই লাভ ক্ষতি সম্পর্কে সপ্তম শ্রেণীতে কিছুটা জেনে এসেছিলে এবং এর আগের শ্রেণীগুলোতে তোমরা এই সম্পর্কে কিছুটা জেনেছিলে। তোমরা কি বলতে পারবে লাভ ও ক্ষতি কি? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের সঙ্গে লাভ ও ক্ষতির সম্পর্ক কি? তোমাদের উচ্চ নিচে লিখে রাখো। তো এখানে দেখো আমাদের বলা হয়েছে লাভ কি এবং ক্ষতি কি। ঠিক আছে, যদি আমরা একটু সংক্ষিপ্ত ভাষায় বলে দিই, যখন তুমি একটা জিনিসের ক্রয় মূল্য, যখন একটা জিনিসের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি হবে তখন কিন্তু তোমার লাভ হবে। মনে করো তুমি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনলে, ঠিক আছে, তুমি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনলে, সেটা তুমি মনে করো 150 টাকায় বিক্রি করলে। এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য, এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে যে যে টাকা দিয়ে তুমি কিনো, আর বিক্রয় মূল্য হচ্ছে যে টাকা তুমি দিয়ে তুমি বিক্রি করো। এখন এখানে দেখো বিক্রয় মূল্যটা বেশি না ক্রয় মূল্য, যেহেতু বিক্রয় মূল্য বেশি, এখন দেখো আমি কিন্তু ক্রয় মূল্য থেকে বেশি দাম দিয়ে এটা জিনিসটা বিক্রি করলাম, এই কারণে এটার যে ক্রয়, আমাদের যে লাভ সেটা হচ্ছে 50 টাকা, কারণ আমি 50 টাকা এক্সট্রা পেয়েছি। এখন মনে করো যে আমি একই জিনিস 100 টাকা দিয়ে যে জিনিসটা কিনলাম সেটাকে আমি 50 টাকা দিয়ে বিক্রয় করলাম। ঠিক আছে, 50 টাকা দিয়ে বিক্রয় করলাম, অথবা মনে করো আমি 60 টাকা দিয়ে বিক্রি করলাম। ঠিক আছে, আমি 60 টাকা। এখন দেখো আমি বিক্রয় করলাম 60 টাকা দিয়ে, কিন্তু আমি কিনেছিলাম 100 টাকা দিয়ে। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা টাকা পাইনি, বরং আমার আরো 40 টাকা চলে গেল। 40 টাকা পানিতে চলে গেল, যেটাকে বলে আর কি, মানে 40 টাকা থাকলো না। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু আমার যে টাকা দিয়ে কিনছিলাম তার থেকে অনেক কম দামে আমি বিক্রি করলাম। এর ফলে কি হলো, আমি লাভ করতে পারলাম না, আমার ক্ষতি হলো। যদি আমি বেশি দামে বিক্রি করতে পারি আমার লাভ হবে, কিন্তু আমি যখন কম দামে বিক্রি করবো, অর্থাৎ আমার ক্রয় মূল্য বেশি কিন্তু আমার বিক্রয় মূল্য কম, তখন কিন্তু আমার ক্ষতি হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে লাভ এবং ক্ষতির জিনিসটা। এখন বলা হয়েছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সঙ্গে লাভ ও ক্ষতির সম্পর্কে, এই যে যখন বিক্রয় মূল্য বেশি হয় তখন লাভ বেশি হয়, লাভ হয়। আর যখন বিক্রয় মূল্য কম হয়, অর্থাৎ ক্রয় মূল্য থেকে, ঠিক আছে, ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্য বেশি হয় তখন লাভ হয়, কিন্তু ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্য কম হয় তখন ক্ষতি হয়, এই জিনিসটাই। এখন এইখানে আমরা কি লিখবো, এইখানে দেখো আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে লাভ কি। প্রশ্নটা ওখানে যে জিনিসটা করা হলো যে লাভ কি, তো আমি প্রশ্নটা লিখলাম। তো লিখবে যে লাভ একটি ব্যবসায়িক ধারণা, লাভ একটি ব্যবসায়িক ধারণা, আমি কালারটা চেঞ্জ করে নিই। লাভ একটি ব্যবসায়িক ধারণা, কোনো ব্যবসা বা বিনিয়োগে যে টাকা লগ্নি করা হয়, কোনো ব্যবসা বা বিনিয়োগে যে টাকা লগ্নি করা হয়, নির্দিষ্ট সময় পরে যদি লগ্নিকৃত টাকা ও অন্যান্য ব্যয়ের সমষ্টি হতে অধিক টাকা ফেরত পাওয়া যায় তাকে লাভ বলে। অর্থাৎ এখানে অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে, আমি বিষয়টা ব্যাখ্যা করে দিই। কোনো ব্যবসা বা বিনিয়োগে, অর্থাৎ তুমি একটা ব্যবসার মধ্যে যে টাকা লগ্নি করা হয়, এখন এখানে লগ্নি বলতে কি বোঝায়,
লগ্নি হচ্ছে ইনভেস্ট, ইংলিশে যে ইনভেস্ট আমরা ব্যবহার করি, ইনভেস্টের বাংলা, ঠিক আছে? ইংলিশে আমরা যে শব্দটা ব্যবহার করি ইনভেস্ট, অর্থাৎ আমি এই ব্যবসায় বিনিয়োগ করলাম, যেটাকে বলা হয় ইনভেস্ট। এই ইনভেস্টের বাংলা হচ্ছে লগ্নি, ঠিক আছে? এই ইনভেস্টের বাংলা হচ্ছে লগ্নি, অর্থাৎ কোনো একটা ব্যবসা বা বিনিয়োগে যে টাকা লগ্নি বা ইনভেস্ট করা হয়, ঠিক আছে? নির্দিষ্ট সময় পরে, একটা নির্দিষ্ট সময় পরে, আমি তো ব্যবসাটা মনে করো আমি এখন 1 মাসের ভিতরে আমি যতটুকু লাভ করলাম, ঠিক আছে? মনে করো আমি 1 মাসের জন্য পণ্য আনলাম, ঠিক আছে? আমি সেইটা বিক্রি করার পরে আমার যেটুকু সময় লাগে, 1 মাস সময় লাগলো, ঠিক আছে? এখন নির্দিষ্ট সময় পরে যদি লগ্নিকৃত টাকা ও অন্যান্য ব্যয়ের সমষ্টি হতে অধিক টাকা ফেরত পাওয়া যায় তাকে লাভ বলে। অর্থাৎ আমি একটা ব্যবসার মধ্যে যে টাকাটা লগ্নি করলাম অর্থাৎ ইনভেস্ট করলাম, ঠিক আছে? আমি যে টাকাটা ইনভেস্ট করলাম সেই যে ইনভেস্টকৃত টাকা অর্থাৎ লগ্নিকৃত টাকা, যেটাকে বলা হয় লগ্নিকৃত টাকা, এই লগ্নিকৃত টাকার সাথে আমার যেমন অন্যান্য ব্যয় থাকতে পারে, যেমন আমি মনে করো এই যে পরিবহন খরচ, ঠিক আছে? আমি পণ্য আনতে গেলে আমার পরিবহন খরচের প্রয়োজন হতে পারে। এই যে পরিবহন খরচ এইটা থেকে, ঠিক আছে, এইটা এবং লগ্নিকৃত টাকা, অর্থাৎ আমি মনে করো যদি 10,000 টাকা লগ্নি করি, অর্থাৎ আমি 10,000 টাকা ইনভেস্ট করলাম এবং তার সাথে আমার অন্যান্য ব্যয়, ঠিক আছে, আমার অন্যান্য ব্যয় যেমন মনে করো অন্যান্য ব্যয় হচ্ছে 2,000 টাকা, ঠিক আছে? অন্যান্য ব্যয় হচ্ছে 2,000 টাকা। এই যে অন্যান্য ব্যয়, এইখানে অন্যান্য ব্যয়ের সমষ্টি এই দুইটাকে যোগ করতে হবে, তাহলে এটাই হচ্ছে আমার বিনিয়োগকৃত টাকা বা লগ্নিকৃত টাকা। লগ্নিকৃত টাকাই হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে? এটা মনে রাখবে যে লগ্নিকৃত টাকাই হচ্ছে ক্রয় মূল্য। এখানে অন্যান্য ব্যয় যেটা সেটা হচ্ছে লগ্নিকৃত টাকার সাথে যোগ হবে, কারণ আমি এখানে এটাতে আমার খরচ হচ্ছে, ঠিক আছে? খরচ যেটা আমি যখন কিনে নিই তখন আমার কিন্তু খরচ হয়, এই জিনিসটা হচ্ছে ইনভেস্ট করা, ঠিক আছে? অর্থাৎ লগ্নি করা। এখন এই যে আমরা লগ্নি করলাম আর এই যে আমাদের ব্যয়ের সমষ্টি, এই দুইটা যোগ হবে, এই দুইটা কি হবে? যোগ হবে। এখন এই দুইটা থেকে যদি আমরা অধিক টাকা পাই, এখানে দেখো আমাদের হচ্ছে 1200, ঠিক আছে? 12,000, ঠিক আছে? 12,000। এখন আমি এই এত টাকার পণ্য কিনলাম, অর্থাৎ আমি কিন্তু 10,000 টাকার পণ্য কিনছি, কিন্তু আমার 2,000 টাকা কোথায় গেল? আমি পরিবহন খরচে গেল, তাহলে আমার 12,000 টাকা। ওকে, এখন এই 12,000 টাকাতে আমি যদি 1 মাস পরে হিসেব করি, ঠিক আছে? মনে করো আমি 1 মাস পরে হিসেব করলাম, আমি 1 মাস পরে যদি হিসাবটা করি, ওই 1 মাস পরে আমি ওখান থেকে কত পেলাম এটা বাদ, ঠিক আছে? আমি ওখান থেকে 15,000 টাকা পেলাম, অর্থাৎ আমি সব মিলিয়ে 15,000 টাকা, অর্থাৎ আমি সব জিনিস এই যে আমার যে পণ্য সেগুলো 15,000 টাকায় বিক্রি করে ফেললাম 1 মাসের মধ্যে, অর্থাৎ নির্দিষ্ট সময়, ঠিক আছে? নির্দিষ্ট সময় এই শর্তটা পূরণ হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আমি 15,000 টাকা পণ্য বিক্রি করে ফেলছি, ঠিক আছে? এখন দেখো আমার কিন্তু এই যে লগ্নিকৃত টাকা ও অন্যান্য ব্যয়, এটা হচ্ছে আমার 12,000 টাকা, ঠিক আছে? এই 12,000 টাকা থেকে আমি যে সব জিনিস কি করলাম, সব জিনিস বিক্রি করে ফেললাম, আমার যে সব পণ্য বিক্রি করে ফেললাম, এটা কিন্তু এই যে অন্যান্য এই যে লগ্নিকৃত টাকা আর অন্যান্য ব্যয়ের সমষ্টি থেকে বেশি। যেহেতু এটা বেশি, অর্থাৎ আমি যে বিক্রি করলাম এখানে যেহেতু আমি অধিক টাকা ফেরত পাওয়া বলতে আমি যে বিক্রি করলাম এখানে আমি অধিক টাকা ফেরত পাচ্ছি কিভাবে? আমি বিক্রি করে ফেললাম 15,000 টাকায়, আমি বিক্রি করে ফেললাম 15,000 টাকায়, আমার আমি মোট ইনভেস্ট করছি, অর্থাৎ আমি মোট যে খরচ করলাম সেটা হচ্ছে 12,000 টাকা, আমি ফেরত পেলাম হচ্ছে 3,000 টাকা। সো এই যে 3,000 টাকা এটাই আমার লাভ, এই যে 3,000 টাকা এটাই আমার লাভ, ঠিক আছে? কারণ হচ্ছে, তাহলে আমরা যদি এক কথায় বুঝি, কোন একটা ব্যবসা বা বিনিয়োগে যে টাকা লগ্নি করি, ঠিক আছে, লগ্নি করা হয়, অর্থাৎ আমি কিছু পরিমাণ টাকা কি করলাম, লগ্নি করলাম বা ইনভেস্ট করলাম, নির্দিষ্ট সময় পরে যদি লগ্নিকৃত টাকা অর্থাৎ যে টাকা লগ্নি করছিলাম এবং অন্যান্য ব্যয় যেমন সাজসজ্জা হইতে পারে, পণ্য কেনা, পণ্য পরিবহন, এগুলো যোগ করে অর্থাৎ লগ্নিকৃত টাকা আর অন্যান্য ব্যয়ের সমষ্টি হতে যদি অধিক টাকা ফেরত পাই, অর্থাৎ আমি এই দুইটা মিলাইয়ে আমার মনে করো 12,000 টাকা হয়েছে না, 12,000 টাকা আমি ফেরত পেয়ে গেছি, আমি এর চেয়ে বেশি দামে বিক্রি করে ফেললাম 15,000 টাকায়, ঠিক আছে? এখন এই 15,000 থেকে 12,000 বিয়োগ দিলে আমি 3,000 টাকা পাই এবং এই 3,000 টাকাই হচ্ছে আমার লাভ। এখানে অধিক টাকা ফেরত পাওয়া, অর্থাৎ আমি 12,000 থেকে যখন অধিক টাকা বেশি টাকা পাইলাম, যেমন এখানে 12,000 টাকা ইনভেস্ট করলাম, 15,000 টাকা বেশি পাইলাম, 12,000 থেকে বেশি,
এটাই হচ্ছে আমার লাভ। যদি অধিক টাকা ফেরত পাওয়া যায় তাকে লাভ বলে। সো আশা করি আমরা আমাদের লাভের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। লাভটা সাধারণত আমরা দৈনন্দিন জীবনে ব্যবহারই করি, সো এটা বেশি এক্সপ্লেন করার প্রয়োজন নাই। পরবর্তীতে দেখো লাভের বিপরীত হচ্ছে ক্ষতি। যেমন বলা হয়েছে ক্ষতি কি, প্রশ্নটা এখানেও ছিল, ঠিক আছে, ক্ষতি কি। সো এখানে বলা হয়েছে দেখো যে ব্যবসা বা বিনিয়োগে যে টাকা লগ্নি করা হয়, এই এক জিনিস। তুমি চাইলে এখানে এই যে লাভ একটি ব্যবসায়িক ধরনের, তোমরা চাইলে ক্ষতি একটি ব্যবসায়িক ধরনের সেটাও বলতে পারো। আবার এই লাভ একটি ব্যবসায়িক ধরনের না বললেও কোনো সমস্যা হবে না। ব্যবসা বা বিনিয়োগে যে টাকা লগ্নি করা হয়, নির্দিষ্ট সময় পরে যদি লগ্নিকৃত টাকা অন্যান্য ব্যয়ের সমষ্টি হতে কম টাকা ফেরত পাওয়া যায় তাকে ক্ষতি বলে। অর্থাৎ একটা ব্যবসা বা বিনিয়োগ, ঠিক আছে, একটা ব্যবসা বা বিনিয়োগ আমি যে টাকা লগ্নি করলাম, লগ্নি অর্থ কি, লগ্নি অর্থ ইনভেস্ট, আগেই বললাম। লগ্নি অর্থ কি, লগ্নি হচ্ছে ইনভেস্ট, ঠিক আছে। অনেকে লগ্নি শব্দটা বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য আমি ইনভেস্ট কথাটা বলে দিলাম। নির্দিষ্ট সময় পরে, একটা নির্দিষ্ট সময় পরে, মনে করো 1 মাসই ধরলাম, ঠিক আছে, 1 মাসই ধরলাম। সো এই 1 মাস পরে যদি আমার লগ্নিকৃত টাকা অন্যান্য ব্যয়ের সমষ্টি, অর্থাৎ আমি লগ্নিকৃত টাকা হচ্ছে আমি যে টাকাটা মানে ইনভেস্ট করলাম, এবং এই ইনভেস্টকৃত টাকার সাথে আমার অন্যান্য ব্যয়, যেমন সাজসজ্জা হইতে পারে, পণ্য গোছানোর জন্য যদি লোকের প্রয়োজন হয় সেটার খরচ হতে পারে, এরপরে পণ্য পরিবহন এগুলোর খরচ হতে পারে, ঠিক আছে। এই দুইটা লগ্নিকৃত টাকা আর অন্যান্য ব্যয়ের সমষ্টি, এই দুইটা যোগ করার পরে আমি যখন পণ্যগুলো বিক্রি করব আমি একটা টাকা পাবো। কিন্তু ওই টাকার পরিমাণটা যদি এই দুইটার যোগফলের চেয়ে কম হয়, হয়তো কম টাকা ফেরত পাওয়া যায়, তাহলে সেটা হয়ে যাবে ক্ষতি। অর্থাৎ লাভের ক্ষেত্রে কি হয়, লগ্নিকৃত টাকা অন্যান্য ব্যয়ের সমষ্টি, অর্থাৎ আমার কাছে যা ছিল আমি যেটুকু ইনভেস্ট করছি, ঠিক আছে, যতটুকু আমি খরচ করলাম তার থেকে যদি আমি বেশি পাই তাহলে আমার লাভ। আর যতটুকু আমি খরচ করলাম, যতটুকু আমি খরচ করলাম তার থেকে যদি আমি কম পাই, কম, ঠিক আছে, তাহলে আমার কি হবে, ক্ষতি হবে। এই জিনিসটুকু বুঝলেই তোমাদের জন্য এই সবকিছু ক্লিয়ার, ঠিক আছে। সো আমরা এখানে এই জায়গাটা বুঝে নিলাম যে আমাদের লাভ কি ক্ষতি কি, এবং তোমাদের প্রশ্নের উত্তরই হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো বলা হয়েছে পরবর্তীতে যে কোনো ব্যবসায় যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয় ওই পরিমাণ অর্থকে মূলধন বলে। অর্থাৎ তুমি একটা ব্যবসার মধ্যে তাহলে এখন যদি বলা হয় মূলধন কাকে বলে, এই মূলধন কিন্তু আমাদের এই যে আমরা মুনাফার জন্য করছি সেই মূলধন না, এটা হচ্ছে একটা ব্যবসার মধ্যে যে পরিমাণ অর্থ আমরা বিনিয়োগ করি সেটা হচ্ছে মূলধন। তবে এটা প্রায় একই, কারণ হচ্ছে দেখো ব্যবসা আমরা যখন ব্যাংকের মধ্যে টাকা জমা রাখি সেটাও কিন্তু আমরা বিনিয়োগই করছি, সেখান থেকে আমরা কিন্তু আয় পাচ্ছি। এরপরে বলা হয়েছে দেখো কোনো পণ্য ক্রয়ের জন্য প্রয়োজনীয় মূলধনকে ওই পণ্যের, কোনো পণ্য ক্রয়ের জন্য প্রয়োজনীয় মূলধনকে ওই পণ্যের ক্রয় মূল্য হিসেবে নির্ধারণ করা হয়, এবং কোনো পণ্য যে মূল্যে বিক্রয় করা হয় তাকে ওই পণ্যের বিক্রয় মূল্য বলি। অর্থাৎ তুমি একটা পণ্য ক্রয়ের জন্য যে পরিমাণ প্রয়োজনীয় মূলধন, অর্থাৎ যে পরিমাণ টাকা প্রয়োজন হয় কিনতে, সেটা হচ্ছে ক্রয় মূল্য। এবং কোনো একটা পণ্য বিক্রয় যে যে মূল্যে করা হয়, ঠিক আছে, যে টাকায় বিক্রয় করা হয় এটাকে বলা হয় বিক্রয় মূল্য। সো আমি বলবো যে এই দুইটা লাইন খুবই খুবই ইম্পর্টেন্ট। কোনো এই যে এইটুকু পর্যন্ত তোমরা অবশ্যই এটা হাইলাইট করে রাখবে, ঠিক আছে, যাতে পরীক্ষার আগে তোমরা এটা পড়ো। সংজ্ঞা যেহেতু এটা একটু গুরুত্বপূর্ণই হয়, কোনো পণ্যের ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে ওই পণ্য বিক্রয়ের ফলে লাভ হয়, এবং কোনো পণ্যের ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ওই পণ্যের ফলে বিক্রয়ের ফলে ক্ষতি বা লোকসান হয়। অর্থাৎ তুমি একটা পণ্য সেটাকে কি করলা, কিনলা, এখন ওই যে ক্রয় মূল্য, এই যে বললো এখানে ক্রয় মূল্যের কথা বললো, ঠিক আছে, তুমি একটা পণ্য কিনছো, এটা ক্রয় মূল্যটা ছিল এত, হ্যাঁ, এখন এটা থেকে তোমার বিক্রয় মূল্য, অর্থাৎ তুমি বিক্রি করে ফেলছো বেশি টাকায়, তাহলে তোমার কি হবে, লাভ হবে, ঠিক না। এখন তুমি 10,000 টাকার একটা পণ্য 12,000 টাকায় বিক্রি করে দিলা, তাহলে দেখো তুমি কিন্তু ক্রয় মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে ফেলছো, তাহলে তোমার 2,000 টাকা লাভ। এখন বলেছে দেখো কোনো পণ্যের বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে, কোনো পণ্যের ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে, অর্থাৎ তুমি যে টাকা দিয়ে কিনছো সে টাকা হচ্ছে তুমি যে টাকা কিনছো তার থেকে যখন বিক্রয় করছো, সেই পণ্যটা যখন বিক্রয় করছো তখন কিন্তু তুমি কম টাকায় বিক্রি করছো। যেমন 10,000 টাকায় একটা পণ্য কিনে তুমি এটা 5,000 টাকায় বিক্রি করলা, 10,000 টাকার একটা পণ্য কিনে 5,000 টাকায় বিক্রি করলা, তাহলে দেখো তোমার 10,000 টাকা তুমি 20 টাকা দিয়ে কিনছো, কিন্তু তুমি কম টাকা দিয়ে বিক্রয় করে ফেলেছো, সুতরাং এটা তোমার ক্ষতি বা লোকসান হয়েছে।
সো তোমরা চাইলে এই জায়গাটা হাইলাইট করে রাখতে পারো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো এরপরে দেখো বলা হয়েছে লাভ ইজ ইকুয়ালস টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এবং ক্ষতি ইজ ইকুয়ালস টু ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এটা হচ্ছে একটা সূত্রের মতো, তবে এই সূত্রটা সবসময় প্রয়োজন হয়, সূত্রটা মনে রাখার আমার মনে হয় কোনো প্রয়োজন না, কারণ তুমি যখন লাভ বের করবা তখন তো তোমাকে যেটা বেশি সেটা কমই বিয়োগ করতে হবে, বেশি থেকে কমটা বিয়োগ করলেই তো তুমি লাভ পাবা। ক্ষতির ক্ষেত্রে সেই একই কথা। সো এটা তাইলে তোমরা মুখস্থ রাখতে পারো আর মনে রাখতে পারো, অথবা দেখার পরপরই অনেকে বুঝে যায়। অর্থাৎ লাভের ক্ষেত্রে যেহেতু বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম, এই কারণে বিক্রয় মূল্যটা আগে ক্রয় মূল্যটা পরে। ক্ষতির ক্ষেত্রে যেহেতু ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য কম, যেহেতু এখানে বলেই দিয়েছে, দেখেছো উপরের কথাটা বলে দেওয়া হয়েছে যে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, সো ক্রয় মূল্যটা সামনে বিক্রয় মূল্যটা পরে। সো এটাই। এরপরে বলা হয়েছে প্রতি 100 টাকা ক্রয় মূল্যের বিপরীতে যে টাকা লাভ হয় তাকে শতকরা লাভ বলে। অর্থাৎ তুমি মনে করো প্রতি 100 টাকা, এখন একটা পণ্য 10,000 টাকায় মনে করো লাভ হলো 10 টাকা, ঠিক আছে? তুমি একটা পণ্য 10,000 টাকায় বিক্রি করলে তোমার লাভ হলো 10 টাকা। এই পণ্যটা যদি 100 টাকায় ক্রয় করে 100 টাকায় ক্রয় করলে 100 টাকা ক্রয় করলে যে বিক্রয় লাভ, ঠিক আছে, লাভ এটা তোমরা অঙ্ক করতে গেলে বুঝবে, সামনের অঙ্কে দেখবে যে লাভ কত হয় সেটা হচ্ছে শতকরা লাভ। অর্থাৎ 100 টাকায় কত লাভ হয়, 100 টাকায় ক্রয় মূল্যের বিপরীতে, 100 টাকায় ক্রয় মূল্যের বিপরীতে বলতে মানে ক্রয় মূল্য এত টাকা হলে 100 টাকা বা যেটাই হোক, ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ কত হয়, এইটা যদি ক্রয় মূল্যের বিপরীতে অর্থাৎ ক্রয় মূল্যের ক্ষেত্রে ক্রয় মূল্যকে ধরেই করা হয়, সেটাই হচ্ছে শতকরা লাভ। অর্থাৎ তুমি 100 টাকা ক্রয় মূল্যের বিপরীতে ক্রয় মূল্যের ক্ষেত্রে, অর্থাৎ তুমি যখন ক্রয় মূল্য হবে ক্রয় মূল্য যেটা সেটার বিপরীতে, বিপরীতে বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা তোমরা সামনে অঙ্ক করতে গেলেই বুঝবে। যদি আমি একটু সংক্ষিপ্তভাবে বলি সেটা হচ্ছে যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, এইভাবে অনেকগুলো অঙ্ক রয়েছে, ঠিক আছে? অর্থাৎ সেগুলোকে পার্সেন্টেজ, এখন মনে করো ক্রয় মূল্য 100 টাকা হলে, ঠিক আছে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, এইটা বের করার যে সিস্টেম এটাই হচ্ছে শতকরা। অর্থাৎ তুমি 100 টাকায় কত টাকা লাভ করো ক্রয় মূল্যের বিপরীতে, এটাই হচ্ছে শতকরা লাভ। ক্রয় মূল্যের বিপরীতে মানে হচ্ছে ক্রয় মূল্য এত টাকা হলে, ঠিক আছে? আচ্ছা, এসো লাভ ও ক্ষতির বিষয়গুলো নিচের কিছু উদাহরণ থেকে বুঝে নেই। এখানে আমাদের কিছু উদাহরণ দেওয়া হয়েছে এবং আমরা এই উদাহরণগুলো থেকে বিষয় সম্পর্কে ক্লিয়ার হতে পারি। যেমন উদাহরণ 1-এ দেখো বলা হয়েছে শান্তার বাবা একজন ব্যবসায়ী। এখানে যদি তোমরা দেখো, যদি একটা মজার ঘটনা বলি, শান্তারা কিন্তু আসলেই খুবই মানে পরিকল্পনার মধ্যে চলে। কারণ দেখো শান্তা নিজেও লাভবান, কারণ সে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতিতে লাভ পায়। আবার শান্তার বাবাও একজন এখন ব্যবসায়ী, সেও লাভ করবে, এই যে এখানে বলা হয়েছে শতকরা কত লাভ হবে। এবং পরবর্তীতে যদি সামনে যাও তুমি দেখবে শান্তার মাও লাভ করে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো বলা হয়েছে এখানে শান্তার বাবা বলা হচ্ছে যে তিনি তার ব্যবসায় 30,000 টাকা বিনিয়োগ করে কিছু পণ্য কিনলেন এবং মাস শেষে 40,000 টাকায় তা বিক্রয় করলেন, তার শতকরা লাভ কত হলো? এখন আমরা এখানে বলা হয়েছে যে তোমরা সমাধানটা করো, কিন্তু আমি সমাধানটা কেন করিনি আমি একটু বলে দেই যে সমাধানটা এখানে আমাদের করা আছে, ঠিক আছে? তোমরা সেই সমাধানটা করে দেখতে পারো। তো এখানে দেখো আমাদের এই জায়গাটাতে বলা হয়েছে যে 30,000 টাকা বিনিয়োগ করে এবং কিছু পণ্য কিনলেন এবং মাসে 40,000 টাকা বিক্রি করলেন, তার শতকরা লাভ কত হবে? এখানে দেখো শান্তার বাবা পণ্য কিনছে 30,000 টাকায় এবং তা শুধু পণ্য কিনতেই হয়েছে, অন্য কোনো কিন্তু খরচ ছিল না। তাহলে তার ক্রয় মূল্য কোনটা? এই যে 30,000 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে তার ক্রয় মূল্য। এটা কি ক্রয় মূল্য? আমরা একটু লিখে নিই, ঠিক আছে, ক্রয় মূল্য। এবং আমাদের বিক্রয় মূল্য কোনটা? বিক্রয় মূল্য হচ্ছে এইটা 40,000 টাকা, কারণ এটা তিনি বিক্রয় করছে, এত টাকায় তিনি বিক্রয় করছে, তাহলে এটা কি? এটা হচ্ছে তার বিক্রয় মূল্য, এটা তার বিক্রয় মূল্য, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা একটু লিখে নেই। হ্যাঁ, বিক্রয় মূল্য। এখন বলা হচ্ছে সমাধান। এখানে শান্তার বাবা বিনিয়োগ বা মূলধন 30,000 টাকা এবং প্রাপ্ত অর্থ 40,000 টাকা। এখানে যদি তুমি লেখো এই বিনিয়োগ বা মূলধনের জায়গায় যদি ক্রয় মূল্য লেখো, আবার বিক্রয় মূল্য এই প্রাপ্ত অর্থের জায়গায় যদি বিক্রয় মূল্য লেখো, কোনো ঝামেলা হবে না। এখানে ওরা এই ক্রয় মূল্যের যে বিপরীত নাম, এখানে বিনিয়োগ মূলধন অনেক কিছুই আছে, ঠিক আছে? তুমি এখানে ক্রয় মূল্য লেখো, মূলধন লেখো, বিনিয়োগ লেখো, কোনো সমস্যা নেই, তোমার যেটা ইচ্ছে, ঠিক আছে? এবং এখানে প্রাপ্ত অর্থ, আমি এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এবং প্রাপ্ত অর্থ হচ্ছে তুমি যে টাকাটা পাইলা। বিক্রয় মূল্য মানে কি? তুমি যে টাকা বিক্রয় করলে এই বিক্রয় মূল্য থেকেই তো তুমি পাইলা, ঠিক না? তো তুমি প্রাপ্ত অর্থ 40,000 টাকা দিতে পারো। আবার প্রাপ্ত অর্থ লিখতে পারো, বিক্রয় মূল্য লেখো, আবার অন্য কিছু লেখলো সমস্যা নেই, ঠিক আছে?
আচ্ছা, এরপরে দেখো বলা হয়েছে যে এবার বলো তো ব্যবসায় শান্তার বাবার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, তার মোট পরিমাণ কত, তোমার উত্তর নিচে লেখো। আমি এতটুকু না যাই, ঠিক আছে। এখন দেখি আগে শান্তার বাবার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, তার মোট পরিমাণ কত, ঠিক আছে। তো দেখো আমি যদি বলি শান্তার বাবা, সুতরাং দেখো শান্তার বাবা বিনিয়োগ বা মূলধন এবং প্রাপ্ত অর্থ হচ্ছে 40,000। তিনি বেশি টাকা পাইছে কিন্তু বিনিয়োগ করছে কত, 30,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি যেহেতু, এই যে যেহেতু বিনিয়োগ, বিনিয়োগ এই জিনিসটা আমি লিখে করাচ্ছি কারণ এটা তেমন গুরুত্বপূর্ণ না। বিনিয়োগ, বিনিয়োগ যেহেতু কম তাহলে আমরা এই চিহ্নটা ব্যবহার করলাম, এটার মানে হচ্ছে যে এটা ছোট। বিনিয়োগ এবং প্রাপ্ত অর্থ, ঠিক আছে, বিনিয়োগ প্রাপ্ত অর্থ বড়, ঠিক আছে, প্রাপ্ত অর্থ কি বড়, বিনিয়োগ কি লেস দেন প্রাপ্ত অর্থ, ঠিক আছে। সো সুতরাং যেহেতু বিনিয়োগ অপেক্ষা প্রাপ্ত অর্থ কম, সুতরাং শান্তার বাবার লাভ হয়েছে, কি হয়েছে, শান্তার বাবার লাভ হয়েছে। শান্তার, তোমরা এভাবে লিখলেই হবে এই ছকটাতে, কারণ এটার মধ্যে এক্সট্রা অঙ্ক করার কোনো কথা বলা হয়নি। শান্তার বাবার লাভ হয়েছে, ঠিক আছে, লাভ হয়েছে, এই কথাটা তোমরা লিখে নিতে পারো। এরপরে দেখো বলা হয়েছে যে তোমার বলছে যে তার পরিমাণ কত, তাহলে আমরা লিখবো যে সুতরাং লাভ হয়েছে, এই চিহ্নটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে সুতরাং, এটা সুতরাং, সুতরাং লাভ হয়েছে, সুতরাং লাভ হয়েছে, লাভ হয়েছে সমান আমাদের লাভের পরিমাণ কত, 40,000 থেকে লাভের সূত্র আমরা জানছি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ হবে, বিক্রয় মূল্য বেশি সুতরাং এটা সামনে হবে, এটা সবাই জানে। আমরা 40,000 বিয়োগ 30,000 কথাটা লিখবো 30,000 টাকা, 30,000 টাকা। এরপরে সুতরাং আমার লাভ কত, 10,000 টাকা, ঠিক আছে। সো এইভাবে লিখে দিলে তোমার ছকটা হয়ে যাবে, এক্সট্রা কিছু লিখতে হবে না কারণ এখানে এক্সট্রা ওটা নিজেরাই লিখে দিচ্ছে। তুমি নিশ্চয়ই দেখেছো শান্তার বাবার 10,000 টাকা লাভ হয়েছে, হ্যাঁ এই যে 10,000 টাকা লাভ হয়েছে। 30,000 টাকায় লাভ হয় 1,000 টাকা, এই যে দেখো 30,000 টাকাটা কি আমার ক্রয় মূল্য, ভালো করে দেখো 30,000 টাকা হচ্ছে বিনিয়োগ বা মূলধন বা ক্রয় মূল্য, যেটা ইচ্ছে এটাই, ঠিক আছে। এটা কিন্তু দেখো আমি বললাম যে আমরা ক্রয় মূল্যের বিপরীতে লাভ হিসেব করতেছি, আমি যে 100 টাকা বের করতে যাচ্ছি আমি ক্রয় মূল্যের বিপরীতে, অর্থাৎ আমার 30,000 টাকায় যে কোনো হিসেবের ক্ষেত্রে সাধারণত এইটাই হবে, ঠিক আছে। তাহলে 30,000 টাকায় আমার লাভ হচ্ছে 10,000 টাকা, 1 টাকায় লাভ হচ্ছে এই যে 30,000 নিচে ভাগ হয়ে গেল যেহেতু আমি 1 টাকা কমটা বের করতেছি, তাহলে 10,000 বাই 30,000 টাকা, ঠিক আছে। 100 টাকায় লাভ 10,000 গুণন 100, এই 100টা উপরে গুণাকারে হয়েছে যেহেতু আমি 100 টাকারটা বের করতেছি, এটাকে বলে ঐকিক নিয়ম, ঠিক আছে। এখানে ওরা সুতরাং দেয় নাই, সুতরাং দিতেও পারো নাও দিতে পারো সমস্যা নেই, তবে সুতরাং দেওয়াটা বেটার, ঠিক আছে। এখন মনে রাখবেন যে এখানে 100 টাকার কারণে এটা গুণ হয়েছে, আমি 100 টাকার ক্ষেত্রে বের করতেছি, অর্থাৎ আমার যদি ক্রয় মূল্য 100 টাকা হইতো তাহলে আমার লাভ কত হইতো ওই পণ্যই, ঠিক আছে। এই যে যে ব্যবসার মধ্যে যত টাকা বিনিয়োগ করছে ওইটার কথাই বলতেছি, ঠিক আছে। ওই যে 100 টাকা যদি বিক্রি করতো তাহলে আমার 10,000 গুণন 100 30,000 টাকা, যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো 33/1/3। এখন বলবো স্যার এটা 33/1/3 বলতে, এখানে যদি দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা শূন্য, এখানে একটা দুইটা তিনটা চারটা, উপরে হয়েছে 100 গুণন 1, তাহলে হচ্ছে 100/3, ঠিক আছে, 100/3 টাকা। আর এটা যদি আমরা ইয়ে করি কি বলে সমস্ত আকারে প্রকাশ করি, ঠিক আছে, তাহলে আমাদের 3/100, 3/100, 3/100, 3 তিরিকে 9, তো এখানে হচ্ছে 10, তারপরে হচ্ছে 3 তিরিকে 9, সরি এখানে আমি ভুল দিছি, 3 তিরিকে হবে, ঠিক আছে। তোমরা ক্যালকুলেটর মধ্যেও করতে পারো, আমার কাছে ক্যালকুলেটর আছে তবু আমি শর্টকাট দেখাই দিলাম কারণ অনেকে হাতে কলমে পারে না তাই। সো এখানে আমরা এখন দশমিক কেন আনলাম, দশমিক আনলাম কারণ এখানে একটা শূন্য বসাবো, বাস এখানে দশমিক আনবো না কারণ হচ্ছে আমি যেহেতু সমস্ত আকারে প্রকাশ করতেছি, ঠিক আছে, সমস্ত আকারে প্রকাশ করার কারণে আমি দশমিক আনবো না। সো আমার
এখানে যে 3 3ই থাকবে নিচের দিকে, আমার ভাগশেষ রয়ে গেল 1 এটা উপরে, আর ভাগফল এদিকে চলে যাবে, তাহলে 33 সমস্ত 1/3। আর এটাকে যদি আমরা দশমিক আকারে প্রকাশ করি, দশমিক আকারে প্রকাশ করলে কোনো সমস্যা নেই, আবার তুমি যদি চাও এভাবে রেখে দিবে কোনো সমস্যা নেই, দুইটার মান একই। তাহলে এখানে আমরা কত আসবে, এখানে মনে করি 33.33333 এরকম মান আসবে, ঠিক আছে। শান্তর বাবার লাভ 33 সমস্ত 1/3%। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটা সমাধান। অর্থাৎ আমরা 100 টাকায় লাভের ক্ষেত্রে কি করব, 3000 টাকায় লাভ কত হয়েছে সেটা দেখবো, 1 টাকায় লাভ কত হয়েছে সেটা দেখবো, এরপর 100 দিয়ে গুণ মেরে দেবো, বাস শেষ, তোমার অঙ্ক ফিনিশ, টাটা। এরপরে দেখো বলা হয়েছে যে নিজে করো। একজন ঘড়ি বিক্রেতা 350 টাকা ধরে 60টি ঘড়ি ক্রয় করে সকল ঘড়ি 2 লক্ষ টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তুমি কি বলতে পারবে সে মোট কত টাকার ঘড়ি কিনেছিল? তোমার উত্তর এখানে লেখো। এবং এখানে বলা হয়েছে পরবর্তী প্রশ্নে যে এখন সকল ঘড়ি 2 লক্ষ টাকায় বিক্রি করলে তার লাভ নাকি ক্ষতি হবে? তোমার উত্তরের শতকরা হার নির্ণয় করো। সো এখানে আমাদের যে জিনিসটা করতে হবে, দেখো একজন ঘড়ি বিক্রেতা 350 টাকা ধরে 60টি ঘড়ি ক্রয় করলেন, অর্থাৎ একটি ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে 350 টাকা, এবং 350 এবং তিনি 60টি ঘড়ি ক্রয় করছেন, সুতরাং 60টি ঘড়ির দাম বের করব। এবং এখানে যেহেতু সকল ঘড়ি 2 লক্ষ টাকায় বিক্রয় করেছেন, এই 2 লক্ষ টাকা কি, এই 2 লক্ষ টাকা হলো বিক্রয় মূল্য। সো আমরা এখানে এটা থেকে এই যে আমাদের ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি দেখি বেশি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে লাভ হবে নাকি ক্ষতি হবে। সো আমরা এখন অঙ্কটা দেখবো। সো দেখো আমাদের এখানে বলা হয়েছে যে নিজে করো, দেওয়া আছে একটি গড়ের ক্রয় মূল্য হচ্ছে 350 টাকা, যেটা আমরা এই প্রশ্নে দেখলাম যে একটি গড়ের ক্রয় মূল্য হচ্ছে 350 টাকা। সুতরাং 700টি গড়ের ক্রয় মূল্য হচ্ছে 350 গুণা 700, যেহেতু একটি গড়ি থেকে 700টি গড়ি, সুতরাং 350 গুণা 700 অর্থাৎ 2,45,000 টাকা আমরা পেয়েছি। সুতরাং ঘড়ি বিক্রেতা 2,45,000 টাকা ঘড়ি ক্রয় করেছিল, অর্থাৎ তিনি যেহেতু এত টাকা, এই যে বলাই হয়েছে যে এত টাকা ঘড়ি ক্রয় করে, ঠিক আছে, তার মানে তিনি এত টাকা ঘড়ি ক্রয় করেছিল। এখন বলা হয়েছে দেখো আবার ঘড়ি বিক্রেতা 2000 টাকায় সকল ঘড়ি বিক্রয় করেছিল, অর্থাৎ ঘড়ি বিক্রেতা কি করেছিল, এই যে সকল ঘড়ি 2 লক্ষ টাকায় বিক্রি করেছিল, অর্থাৎ এখানে আমরা 2 লক্ষ টাকা লিখলাম। সুতরাং ক্রয় মূল্য হচ্ছে 2,45,000 টাকা, অর্থাৎ আমরা যেহেতু কিনেছি, ঠিক আছে, এটা যেহেতু ক্রয় মূল্য, ঠিক আছে, আচ্ছা, এবং বিক্রয় মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। এখানে দেখো বিক্রয় মূল্যটা আমরা এখানে পেয়েছি। এরপরে বলা হয়েছে যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে কম, ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে কম বেশি, ঠিক আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি। দেখো ক্রয় মূল্য হচ্ছে 2,45,000 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 2,000 টাকা, তাহলে কোনটা বেশি? ক্রয় মূল্য বেশি। তাহলে ক্রয় মূল্য যেহেতু বিক্রয় মূল্য অপেক্ষা বেশি, অর্থাৎ ঘড়ি বিক্রেতার ক্ষতি হয়েছে, কারণ আমরা জানি ক্রয় মূল্য যদি বেশি হয় এবং বিক্রয় মূল্য যদি কম হয় ক্ষতি হয়। এখন ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, সুতরাং ঘড়ি বিক্রেতার কি হয়েছে? ক্ষতি হয়েছে। এখন ক্ষতির পরিমাণটা কত আমরা জানি, ক্ষতি বের করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। সো এখানে ক্রয় মূল্য হচ্ছে 2,45,000 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। সো আমরা এটা বিয়োগ করার পরে দেখলাম 45,000 টাকা ক্ষতি হয়েছে। এবং তোমাদেরকে বলে রাখা ভালো যে আমরা যখন 100 টাকা বা এই ধরনের কোনো কিছু দিয়ে করব, তখন অবশ্যই আমাদের ক্রয় মূল্যকে মূল ধরে নিয়েই করতে হবে। সো এখানে দেখো বলা হয়েছে এখন 2,45,000 টাকায় ক্ষতি হয় 4,45,000 টাকা, অর্থাৎ আমাদের ক্রয় মূল্যের হিসাব দিয়েই করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 2,45,000 টাকায়, ক্ষতি হচ্ছে 45,000 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 45,000 বাই 2,45,000 টাকা, অর্থাৎ এখানে ভাগ হয়েছে, এটা এখানে চলে গেছে। এখন 100 টাকায় ক্ষতি হয়, এটাকে কি নিয়ম বলে? এটাকে বলে ঐকিক নিয়ম। যে নিয়মে আমরা অঙ্কটা করছি সেটার নিয়মটা বলে দেওয়া ভালো। এটা নিয়ম হচ্ছে ঐকিক নিয়ম, ঠিক আছে। ঐকিক নিয়ম ব্যবহার করে অনেক অঙ্কই করা যায়, বেশিরভাগ অনেক অঙ্কই করা যায়। তো তোমরা এইভাবে এই অঙ্কটা করবে। এখন 100 টাকায় ক্ষতি হয়, এই যে 45,000 গুণন 100, তাহলে নিচে হচ্ছে 2,45,000 টাকা, ঠিক আছে, এটা এখানেই ছিল। সো এরপরে কাটাকাটি, ঠিক আছে, হিসাব টিসাব যদি তুমি করো, হ্যাঁ, তুমি যদি এটাকে হিসাব করো, যেমন এটাকে আগে গুণ করতে হবে দেন ভাগ, কারণ হচ্ছে এটা 100 উপরে আছে, ঠিক আছে। তাহলে আমাদের মান হবে 900 বাই 49, ঠিক আছে। আমি এটাকে সমস্ত আকারে প্রকাশ করলাম 18 সমস্ত 18 বাই 39। এটা কিভাবে করলাম সেটাও যদি আমরা একটু দেখে নিই, কারণ অনেকে বিভ্রান্ত হতে পারে, এই কারণে আমি সেই জিনিসটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে 1, সো এখানে হচ্ছে 49, সো আমাদের এখানে যদি বিয়োগ হয় 1, এরপরে 4, এরপরে আমরা এখানে শূন্য বসালাম, এখানে 8, ঠিক আছে।
8 দেওয়ার ফলে 8 নং 72, হাতে আছে 7, 4 8 32, ঠিক আছে। সো এখানে হচ্ছে 3 9 3 9। সো এখানে আমরা যদি দেখি যে আমাদের এখানে আসে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 1, ঠিক আছে, বিয়োগ হওয়ার পরে আর কি, ঠিক আছে। সো এখানে আমার ভাগফল আসছে যেটা, সেটা আমি উপরে লিখবো, এবং আমার এখানে যেটা দিয়ে আমরা ভাগ করছি ভাজক, সেটা থাকবে নিচে, এবং 18 সেটা থাকছে এখানে। সো এটা আসছে। এখন তোমাদের মধ্যে যদি কেউ মনে করো যে না আমি এভাবে লিখবো না, আমি এটাকে দশমিক আকারে প্রকাশ করবো, তাতেও আমার কোনো সমস্যা নেই, কারণ তুমি যেভাবে করো না কেন অঙ্কের আনসার মিললে হয়েছে, কারণ এটার মান এবং দশমিকের মান একই, কারণ ভগ্নাংশের যে মান সেটার সমান হচ্ছে দশমিক ভগ্নাংশের মান। এখন দেখো আমরা এটা পেয়েছি যে 100 টাকায় আমার ক্ষতি হচ্ছে, গরিব বিক্রেতা ক্ষতি হচ্ছে 18 সমস্ত 18/49 টাকা। সুতরাং শতকরা ক্ষতি হয়েছে 18 সমস্ত 18/39%। অর্থাৎ আমি এখানে শতকরা পরিমাণ আমরা চাইলে টাকাও লিখতে পারি, সমস্যা নেই, তবে আমি পার্সেন্ট দিয়েছি, ঠিক আছে। সো এইভাবেই আমরা অঙ্কটা করব, এবং আমি কখনোই বলবো না যে এইভাবেই অঙ্কটা করতে হবে। একটা অঙ্ক করার অনেক নিয়ম রয়েছে, তোমরা চাইলে এই নিয়মে করতে পারো, আবার চাইলে অন্য নিয়মেও করতে পারো, কারণ স্ট্রাকচারটা ভিন্ন, তবে উত্তর একই আসলে কোনো সমস্যা নেই, তোমার স্ট্রাকচারটা ভিন্ন হতেই পারে। সো আজকে পর্বে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করলাম যে আজকে আমরা এই যে অঙ্কটা কিভাবে করব। সো পরবর্তী পর্বে এখানে দেখো আগে একটা জিনিস বলে দেই যে এখানে তোমার দুইটা অংশ বলা আছে, যে সে মোট কত টাকা ঘুরে কিনেছিল, তোমার উত্তর এখানে লেখো। এখানে তোমরা জাস্ট আমি এইভাবে করে দিয়েছি, ঠিক আছে। এখন তুমি জাস্ট কি করবে, এই কাজটা হচ্ছে এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। সে বলেছে যে কত টাকা ঘড়ি কিনেছিল, বইয়ে বলা আছে কত টাকার ঘড়ি। সো তোমার কাজটা হচ্ছে যে এটা এত, ঠিক আছে। সো এখানে দেখো আমাদের এই যে অঙ্কটা, এটা বলা হয়েছে যে কত টাকা ঘড়ি কিনেছিল, এটা আসলে এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। কতটুকু পর্যন্ত, আমরা এতটুকু পর্যন্ত এখানে একটা লাইনার দিয়ে দিই যাতে করে তোমাদের সুবিধা হয়। সো এটা হচ্ছে এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের প্রথম যে ছকটা সেই ছকটা, ওকে। এবং দ্বিতীয় ছকে বলা হয়েছে এখন সকাল করে 2 লক্ষ টাকা বিক্রি করলে তার লাভ হবে নাকি ক্ষতি হবে, তোমার উত্তরের শতকরা হার নির্ণয় করো। সো এইখানে বাকি অংশটা হবে, কারণ আমাকে শতকরা হারও নির্ণয় করতে বলা হয়েছে। সো এটা হচ্ছে আমাদের বাকি অংশটা, ঠিক আছে। তো আজকের পর্বে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করলাম, পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমরা একক কাজটি নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে, এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।